নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো গ্যাস্ট্রিক আলসার নিয়ে। এই গ্যাস্ট্রিক আলসার এটা কি, এটা হলে কি কি লক্ষণ দেখা দেয় এবং হোমিওপ্যাথিকে কিভাবে গ্যাস্ট্রিক আলসারের নিরাময় সম্ভব সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কলকাতা শহরের স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর রুমা ভট্টাচার্যকে। নমস্কার ম্যাডাম, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত প্রথমেই আপনাকে। আজকে আমরা গ্যাস্ট্রিক আলসার নিয়ে আপনার কাছে কথা বলবো আপনার সাথে। এর আগে আপনি আমাদের দর্শক বন্ধুদের অ্যাসিডিটি বা গ্যাস সম্পর্কে যে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন তারা ভীষণভাবে উপকৃত। তারাই জানতে চেয়েছেন যে আলসার নিয়ে যদি আমরা আপনার কাছ থেকে একটু শুনে একটা এরকম ভিডিও করি, তাদের ভীষণ উপকারে লাগে। সেজন্য আমার আজকে আপনার কাছে আলসার নিয়ে প্রশ্ন। তো ম্যাডাম, এই গ্যাস্ট্রিক আলসার এটা আসলে কি? দেখো, আমাদের শরীরে এই যে ডাইজেস্টিভ সিস্টেমটা শুরু হলো, সেই মুখ থেকে শুরু করে একদম পায়ুযন্ত্র অবধি, এটা টোটালটা আমাদের একটা এলিমেন্টারি ক্যানালের মতো বলে থাকি আর কি। তো সেখানে যখন আমরা খাবার খাচ্ছি, খাবার খাওয়া মাত্র শুরু হয়ে গেল আমাদের লালাটা খাবারটাকে নিল, দাঁতটাকে চিবোলো, চিবিয়ে এবার পেটে ঢুকলো, গলার ভেতর দিয়ে গিয়ে যেই স্টমাকে পড়লো, স্টমাক তখন কি করলো, ও রান্না করবে, খাবারটাকে টুকরো করবে, ও সংকোচন প্রসারণ শুরু করলো, ওর ভেতরে নানা রকম এনজাইম বেরোলো, তার মধ্যে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোলো। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের ওই ডাইজেশনে প্রোটিন অমুক তমুক যে সব খাবারগুলো আমরা খাই, সেই খাবারগুলোর মধ্যে ওর সিলেক্টেড যেগুলোতে ওর ভূমিকা রয়েছে তাকেও হজম করার মানে একটা মণ্ড তৈরি করলো। এইবার দেখা গেল আমি যে খাবারটা খেলাম আর আমার যে অ্যাসিড বেরোলো, দুটোর মধ্যে সামঞ্জস্য নেই, অর্থাৎ অ্যাসিডটা বেশি বেরিয়ে গেল। তাহলে ও কি করলো, যখনই ও বেশি বেরিয়ে গেল তখন ও খাবারটা যেটুকু করার করে বাকি যেটা পড়ে রইল অ্যাসিড তো, এবং ভেরি স্ট্রং ওর পিএইচ যদি তুমি দেখো, সো ভেরি স্ট্রং। আমাদের পেটের ভেতর যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওটা ওই পাকস্থলীর চামড়া যেটা আচ্ছাদন, মানে যেটা ভেতরের লেয়ারটা যেটা রয়েছে সেখানটা আস্তে আস্তে ইরোড করে দিল, মানে ঘষে দিল। এই ঘষাটা দীর্ঘদিন চলতে চলতে ওখানে একটা আলসার হয়ে গেল। একটা অদ্ভুত, আমার মনে পড়ে গ্যাস্ট্রিক আলসারের কথা বলতে গেলেই আমার প্রথম পরিমল ব্যানার্জির কথা মনে পড়ে। তা উনি আমাকে কোশ্চেন করেছিলেন যে দেখো, মাংস খেতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সাহায্য করে, তা স্টমাকও তো একটা মাংস, তা কই স্টমাকের ভেতরেই হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোচ্ছে, কই স্টমাককে তো হজম করে দিল না। আমি তো তখন আমরা পড়ে সবে ঢুকছি, তখন তাকিয়ে আছি স্যারের দিকে, তখন স্যার বলেন বলো তো কেন। তা আমি বলেছি আমি কালকে এসে বলবো। উনি বলেন কালকে না, তোমাকে আজকেই বলতে হবে। আলো স্যার আমার মনে পড়ছে না। তো যাই হোক, তখন উনি বলেছিলেন আমাদের স্টমাকের ভেতরে একটা লাইনিং থাকে মিউসিন, ও এটা করতে দেয় না। আচ্ছা, তাহলে এই মিউসিন লেয়ারটা যখন দেখা যাবে নষ্ট হয়ে গেল, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ভুরভুর করে বেরিয়ে গেল, সেটাও একটা কারণ হতে পারে গিয়ে আলসার করে দিল। তাই এগুলো নষ্ট হলো কেন? ইররেগুলার ফুড হ্যাবিট, রাত্রির জাগরণ, স্মোকিং করা, আননেসেসারি স্ট্রেস নেওয়া, মেন্টাল ইরিটেবিলিটি, আরও অনেক অনেক কারণ থাকে, যেটা কিন্তু এই স্টমাকের উপর একটা বিশাল মানে ভূমিকা নেয়। কেন জানো? ব্রেইন, তার থেকে একটা নার্ভ বেরোয়, সে স্টমাককে নিয়ন্ত্রণ করে। তো ওই নার্ভ, যেমন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, তোমার খুব খিদে পেয়েছে, হঠাৎ তুমি শুনলে বাড়ি থেকে একটা ফোন এলো যে একটা কোনো এমার্জেন্সি কিছু হয়েছে, সেটা বাড়ির কারোর কোনো গন্ডগোলই হোক, হঠাৎ বাড়ির ইলেকট্রিক চলে গেল হোক, বা আমি আর খারাপ কিছু বলছি না, বলতে ভালো লাগে না, আফটার অল আমরা তো সবাই মা, তো আমরা ওরকম বাজে কথা বলতে পারি না। তখন তোমার খাওয়া দাওয়া, খিদে, ঘুম কোথায় চলে গেল? কি করে গেল? একটু আগেই তো তোমার খিদে পেয়েছিল। ব্রেইন এমন একটা জিনিস, সে সবাইকে কন্ট্রোল করছে। তাহলে এই মগজটা যদি গন্ডগোল হয়, তাহলেও কিন্তু গ্যাস্ট্রিক আলসারের একটা ভয়ঙ্কর। আর রাত্রির জাগরণ তো, আর খালি পেটে অনেকক্ষণ থাকা, এগুলোও কিন্তু কারণ
ছোট্টবেলা থেকে তুমি টাইম টু টাইম খেয়ে অভ্যস্ত, বডি ক্লক নিয়ে নিয়েছে আমি এর সময় বেরোবো, আমি এর সময় বেরোবো না, মানে আমি এই সময় এই রস নিঃসৃত করব, আমি এখন এই রস নিঃসৃত করব না। এবার ও যখন মনে করছে 9টার সময় আমি এটা বার করব, ও বার করে দিল, তুমি 9টায় ওকে জিনিস দিলে না, তা ও কি করবে? ও দোকানে বসে থেকে গা করে দেবে, স্বাভাবিক। সেটাই হলো। একদম। ম্যাডাম, এই যে গ্যাস্ট্রিক আলসার যেটা আপনি বললেন যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে নিঃসরণ যেটা আমাদের অ্যাসিড তৈরি করছে এবং সেটা দীর্ঘদিন থাকতে থাকতে একটা ক্ষত তৈরি হয়ে যাচ্ছে। অনেকে তো আমরা এটাকে গুলিয়ে ফেলি, অ্যাসিডিটি ভাবি যে আমাদের অ্যাসিডিটি হয়েছে, প্রচন্ড অ্যাসিডিটি হয়েছে, আমরা বুঝতেই পারি না যেটা আমার গ্যাস্ট্রিক আলসার হয়ে গেল। বুঝবো কি করে? আলাদা উপায় কি কিছু হ্যাঁ, আছে? দেখো, গ্যাস্ট্রিক আলসার যখন হয় না তার আগে ও কিন্তু বুঝিয়ে দেয় আমি আলসার হতে যাচ্ছি। এই যে অম্বল, এই যে গলা জ্বালা, বুক জ্বালা, এই যে রিফ্লাক্স যেটা আমরা বলি ডাক্তারি ভাষায়, কেমন, এইগুলো দিয়ে ইন্ডিকেট করতে থাকে যে তুমি আমাকে দেখো, আমাকে চিকিৎসা করো। ওই একটা বাজার থেকে অ্যান্টাসিড খেয়ে নিলাম, কমে গেল, বা কিছু ধরো ওই ওমিপ্রাজল গ্রুপের কিছু একটা আমরা খেয়ে নিলাম, দীর্ঘদিন সকালবেলা খালি পেটে উঠে ওই খাচ্ছি, আমি এখন ভালো আছি। আরে তুমি ভালো আছো, ভালো আছো, তোমার ভেতরটা কি হচ্ছে সেটা দেখো, সেটা তো আমরা দেখি না। তো এই যে মানে অ্যাসিড রিফ্লাক্স হয়ে গেল, গলা জ্বালা বুক জ্বালা হয়ে গেল, আনট্রিটেড রয়ে গেল, সেটা আলটিমেটলি টার্নস ইনটু গ্যাস্ট্রিক আলসার। সেই গ্যাস্ট্রিক আলসার ভয়ঙ্কর ভাবে যদি নেগলেক্টেড হয় তাহলে ক্যান্সার হয়ে যাওয়ার একটা চান্স ভয়ঙ্কর ভাবে থাকে, বুঝেছ? এবং মহিলাদের ক্ষেত্রে আমরা দেখেছি তারা ভীষণ অনিয়ম করে, তা ঠিক টাইমে খায় না, বাড়ির এই কাজটা করিনি তারপর খাবো, ওই কাজটা করিনি তারপর খাবো। যদিও এখন কম্পারেটিভলি এই এক্ষুনি খাবো না পরে খাবোটা কমে গেছে, কিন্তু অন্যান্য কারণগুলো বেড়ে গেছে। তার মানে আমার আলসার যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, কারণটা বদলে গেছে। একদম। তো ম্যাডাম, এই যে গ্যাস্ট্রিক আলসারের নিয়ন্ত্রণ যারা করতে চান বা দর্শক বন্ধুর অবশ্যই তারা চান যে এখান থেকে বেরিয়ে আসতে, কি হোমিওপ্যাথিকে কি উপায় রয়েছে? দেখো, প্রথমে আমায় জানতে হবে যে আমার কি ওটা আলসার হয়েছে, তার জন্য সেটা আমাকে তো একটা পরীক্ষা করতে হবে। আগেকার দিনে সব বেরিয়াম মিল এক্সরে করতো, সোয়ালো করতো, এখন এত সুন্দর ক্যামেরা বসানো এন্ডোস্কোপি হয়ে গেছে, সেটা দিয়ে প্যাথোলজি ভেতরে কি হয়েছে, মানে আমার গন্ডগোলটা কি হয়েছে জানা যায়। কিন্তু যখন এগুলো ছিল না তখনও গ্যাস্ট্রিক আলসার ডায়াগনোসিস হতো কিভাবে, সিমটম দিয়ে, যে তোমার ব্যথা হচ্ছে, জ্বালা হচ্ছে, কখন হচ্ছে, খালি পেটে হচ্ছে না খাবার খেলে হচ্ছে, না খাবার খেলে হচ্ছে তাহলে একটা ক্যাটাগরি, খাবার না খেলে হচ্ছে, খেলে কমে যাচ্ছে আরেকটা ক্যাটাগরি। এই হিসেবে গ্যাস্ট্রিক আলসারের ক্যাটাগরিটা আমরা বার করে নিলাম। নেওয়ার পরে তারপরে তার অনুযায়ী আমাদের ওষুধ নির্বাচন এবং সেই অনুযায়ী তাকে ডায়েট। আমাদের পরিমল ব্যানার্জির অ্যাডভান্স হোমিওপ্যাথিতে গ্যাস্ট্রিক আলসারের ডায়েটের একটা বিশাল বড় ভূমিকা, বুঝেছো তো, ওষুধের সঙ্গে। একটু ম্যাডাম যদি বলেন সেই ডায়েটের সম্পর্কে। দেখো, গ্যাস্ট্রিক আলসারের ডায়েট সেটা পরিমল ব্যানার্জির অ্যাডভান্স হোমিওপ্যাথিতে আমরা বলি, পেশেন্ট যারা আসে না হাঁ করে তাকিয়ে বলে কি তাই এরম করব, আমরা বলি করে দেখুন, করে সত্যিই তাতে উপকার হয়। কি জানো, আমরা সর্বপ্রথম বলে দিই খালি পেটে জল খাবেন না, খাবো না না, খালি পেটে জল খাবেন না, সারাদিনে যতটা তেষ্টা পাবে ততটা জল, তার বেশি না। বডি ডিমান্ড করবে আমার জল চাই, তাহলে জল খাবে। কিন্তু অনেকে বলে কি ও জল খেতে মানা করেছে, আপনি তো আমায় জল খেতে মানা করেছেন, আমি সারাদিনে একটুও জল খাইনি, আমার পেচ্ছাপ জ্বালা করছে, আমার বুকে কষ্ট হচ্ছে। আমি কিন্তু তা বলিনি, তোমার জিভকে বলতে দাও, তোমার শরীরকে বলতে দাও যে আমায় জল দাও, তাহলে জল দাও, তাহলে জল খাও। আচ্ছা ধরো জল তুমি মেনটেন করলে, খালি পেটে খেলে না, সারাদিনে তোমার যতটা তেষ্টা পেলো ততটা জল, তার অতিরিক্ত খেলে না, কিন্তু তুমি সকালবেলা জল মুড়ি দিয়ে খেয়ে নিলে, তোমার জল ঢুকে গেল। আচ্ছা, তুমি এক বাটি স্যুপ খেয়ে নিলে, তোমার জল ঢুকে গেল। তুমি পাতলা ডাল খেলে, জল ঢুকে গেল। বাঙালির খুব প্রিয় মাছের ঝোল খেয়ে নিলে, জল ঢুকে গেল। সারাদিনে অফিসের কাজে প্রচুর বাচ্চা খেলে, জল ঢুকে গেল। এগুলোকেও তোমাকে কমে, কিরম না মাছের ঝোল আমাদের খেতে আমরা মানা করে দিই, ঠিক আছে, গরমকালে খুব ভালো লাগে, বেশ সুন্দর, মানে
ওই রুই বা কাতলা মাছের ঝোল খেতে বাঙালিরা আমরা ভালোবাসি, তা সেটা খাও, জলটা মেরে দাও। এবং ওই ঝোলের মধ্যে জিরে ধনে প্রকৃতি যেগুলো দিয়ে নানা জায়গায় কার্মোজাইম অমুক তমুক ওষুধ তৈরি হচ্ছে, ওগুলো ন্যাচারালি তুমি যখন পাচ্ছ, তাহলে তুমি সেইটা তরকারিতে দিয়ে সেটা কুক করে তুমি খাও। ঠিক আছে? তাহলে সব রকম মশলাপাতি দেওয়া রিচ তরকারি খাবে। আমাদের এটা ডাক্তাররা বলে, আমি বলি আচ্ছা। রিচ মানে কি, তাতে সর্ষের তেলে রান্না হতে হবে, রিফাইন্ড অয়েলে নয়। আর যদি খেতে হয় তাহলে পরোটা লুচি আমরা খেতে বলি, ঘি দিয়ে খাও, রিফাইন্ড অয়েল দিয়ে নয়। আচ্ছা, হয় সর্ষের তেল খাও, নয় ঘি, ভালো ঘি দিয়ে। হ্যাঁ, বাটার নয়? না, বাটার তো পুরোটা নয়, আচ্ছা, বাটারটা যেটা পুরোটা গাওয়া হচ্ছে ঘি। ঘি দিয়ে, বা রান্নার ঘিও পাওয়া যায়, সেই ঘি দিয়ে পরোটা। হ্যাঁ, আমি একবার এরকম টুপটুপ করে, সেরকম বলছি না, কিন্তু খাও। বিকেলে মুড়ি খাও, মুড়ি তাতে বেশ সরষের তেল দাও, একটু ছোলা দাও, তুমি একটুখানি বাদাম দাও, দিয়ে ঝালমুড়ির মতো করে মেখে খেয়ে নিয়ে তারপর গরমটা খাও, মানে চা খাও। আচ্ছা, অনেকে বলে আমি চা খাই না, খেও না, যা চা খাওয়ার নেশা আছে তাহলে তো চা খাও। সকালে জল খাবার যেটা বলি, সকালে জল খাবারে রুটি লুচি বা পরোটা বা পাউরুটি, মানে একটা আটা তৈরি কোনো জিনিস বা ময়দার কোনো জিনিস খাও সকালে জল খাবারে। ভাত খেও না, মুড়ি খেও না। মুড়ি খেতে গেলে পেছনে কেন, তার পেছনেও যুক্তি আছে। সারা রাত তোমার পেটটা কিছু খায়নি, ফাস্টিং মোডে রয়েছে, তো তুমি তো খাওনি, রাত্রিরে খেয়ে ঘুমিয়ে পড়লে তোমার পেট থেকে খাবার তো বেরিয়ে গেছে, পেটটা খালি। ও তো টাইম টু টাইম তোমার সিক্রিট করবে, ও তো ক্লক অনুযায়ী বার করবে। এবার তুমি প্রচুর জল খেয়ে প্রচুর ঝোল খেয়ে তার ভলিউমটা বাড়িয়ে দিলে, তাহলে ও তো নামবে দেরিতে, পুরোটা অ্যাবজর্ব হবে, তারপরে নামবে, তবে তোমার স্টুল, তার মানে তোমার স্টুল রেগুলারাইজ হবে না। আর সর্ষের তেল ইটস ভেরি গুড পার্গেটিভ। আমরা বলছি পাতে যেন তুমি একটা শাক চচ্চড়ি নাও, মাছের সর্ষে ঝাল খাও বলছি, সর্ষে দিয়ে রান্না করতে বলছি। বলে এই কি, আমার গ্যাস্ট্রিক আলসার, আপনি কি বলছেন, আমাকে তো বারণ করেছে। আলাম আমাদের ওষুধ খেয়ে দেখো তো দেখি কমে কিনা। কমছে, পেশেন্টরা বলছে। আমাদের ফেসবুকে যে আমাদের পেজ আছে তাতে দিবে, পেশেন্ট বলছে হ্যাঁ আমি ওনার দেওয়া মশলাপাতি খাবার খেয়ে আমার রোগ সেরে গেছে। পদ্ধতিগতভাবে খেতে হবে, যেভাবে আপনারা বলছেন সেইভাবে ডায়েটটা করতে হবে। মানে খালি পেটে জল খাবে না, ঝোল সব বেশি রকম চলবে না। ম্যাম, আমাদের তো একটা অনেকের অভ্যেস থাকে যে আমরা খেতে খেতে জল খাই। একদম নয়, তুমি যত খেতে খেতে জল খাবে তোমার ফুডের ভলিউমটা বাড়বে, স্টমাকে ওটা বসে থাকবে, স্টমাক ওটাকে পুরোটা নাবাতে, নিচে নামাতে, ওকে তো নামাতে হবে। ফলে বিকেলের দিকে বলে, আমি দেখবে বেশিরভাগ লোক বিকেলে আমার কোনো খিদে পায় না, আমি অভ্যাসে খাই, তা তো হবে না। স্টমাক খালি হলেই 4 ঘন্টা 4.5 ঘন্টা পর তো তোমার খিদে পাওয়ার কথা। খিদে পাচ্ছে না মানে ডাইজেশনটা প্রপার হয়নি, দ্যাট বিকাম স্লো অ্যান্ড স্লাগিশ। এবার একটু ম্যাম ওষুধের কথা বলুন, কি ওষুধ খেলে গ্যাস্ট্রিক আলসার নিয়ন্ত্রণে দেখো, থাকে? একটা খুব সুন্দর ওষুধ যেটা জানে না কেউ নেই, নাক্স ভূমিকা, একদম ভীষণ ভালো ওষুধ। মুড়ি মুরগির মতো লোকেরা খায়, আমি দেখেছি দিনে 2-3 বার করে খেয়ে না, এসে বলে খেলে ভালো থাকে নইলে না। তখন আমি ওই নাক্স ভূমিকাটাকেই হয়তো তার অনুযায়ী, তার সিমটম অনুযায়ী তার পোটেন্সিটা আমি চেঞ্জ করলাম, তার সঙ্গে স্ট্রিক্ট ডায়েটটা দিয়ে দিই। আরো ভালো মেডিসিন আছে, যেমন ধরো অ্যানাকার্ডিয়াম খুব ভালো মেডিসিন, চেলিডোনিয়াম খুব ভালো মেডিসিন, আর্সেনিক অ্যালবাম খুব ভালো মেডিসিন, অ্যাবিস ক্যানাডেন্সিস বলে একটা মেডিসিন আছে, ভেরি মেডিসিন খুব ভালো, আইরিস ভার, প্রচুর প্রচুর ওষুধ আছে, ইগনেশিয়া, কার্ডুয়াস ফেরিনাস, কি নেই, কন্ডোরাঙ্গ, গাদা গাদা ওষুধ। কিন্তু সেই ওষুধের অ্যাপ্লিকেশনটা জানতে হবে। বাট কমন নাক্স ভূমিকা খাও ভাই, ভালো থাকো। কখন খাবে ম্যাম? যখনই ধরো পেটটা বেশ ফুলে যাচ্ছে, টাইট, হজম হয়নি, পেটে কষ্ট হচ্ছে, খাও না, দিনে 2 বার করে 2-3 দিন খাও। তারপর সাথে মিশিয়ে 2 ফোঁটা, না, যদি লিকুইড আনে দোকান থেকে কিনে, তাহলে 2 ফোঁটা 1 চামচ 2 চামচ জলে মিশিয়ে খাবে। আর যদি গুলিতে পেয়ে যায়, তাহলে আমরা যে গুলিগুলো ধরো গ্লোবাল নাম্বার 40 ইউজ করি, তাহলে 3টে গুলি,
পাশাপাশি ম্যাম যেটা আপনি বললেন যে অনেকের এই সঙ্গে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যেরও একটা সমস্যা চলে আসে, গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট নেন, তাদের জন্য কোনো ওষুধ বলবেন? নাক্সভূমিকার কিন্তু পুরোটা কভার করে দেয়, পুরোটা। পেশেন্ট এসে বলে আমি পটি করে এলাম, মনে হলো পুরোটা হলো না, আরেকটু হবে, হলে ভালো হতো। ইটস ভেরি কমন, স্পেশালি বাঙালিদের আমি দেখেছি, কারণ বাঙালিরা ঝোলে ভাতে মানুষ। তো আর তাছাড়া পশ্চিমবঙ্গের এই মাটি, এই পশ্চিমবঙ্গের মাটিতে যে শাকসবজি হয়, যে ধরনের জিনিস আমরা খাই, যে আবহাওয়ায় আমরা বড় হই, এটা কিন্তু পশ্চিমবঙ্গের লোকেদের পেটের গন্ডগোল হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। প্লাস আমাদের এখানে একটা সময় ছিল তখন ওয়াটার পলিউশন প্রচুর হতো, ওই জলগুলো নিতেন। মা শারদা ওইরকম একজন মানুষ হয়েও কিন্তু এর থেকে মুক্তি পাননি, সিস্টার নিবেদিতাও তার থেকে মুক্তি পাননি। আমার ছায়া হতে 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 বেচারারা শেষ হয়ে গেছিল। একেবারে। তো লাস্টলি যেটা আপনার কাছে জানবো যে একটু ফল প্রসঙ্গে, মানে গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট যারা, তারা অনেক সময় মনে করেন যে ফল কোনটা খাবো বা ফল খাবো কিনা, সেটা অনেক সময় তারা ভাবেন, তো সেটা নিয়ে আপনি কি বলবেন? আমি কিন্তু গ্যাস্ট্রিক আলসার পেশেন্টদেরকে সব ফল খেতে বলি, কিন্তু ভরা পেটে, মানে খেয়ে খালি পেটে নয়। যেমন আমার ভেতরে অ্যাসিড সিক্রেট করছে, আমি সকালবেলা উঠে একটা বড় লেবু নিংড়ে সেই জল, গরম জল দিয়ে আমি ফ্যাট কমাবো বলে খেয়ে নিলাম। ফ্যাট তো ঘন্টা কমলো না, উল্টে আমার আলসার বাড়িয়ে দিল। তার থেকে ওরকম দরকার নেই। কিন্তু মুসুম্বি লেবু রস করে খেও না বাবা, মুসুম্বি ছিবড়ে শুধু চিবিয়ে চিবিয়ে খেয়ে নাও, ফাইবারটা যাতে যায়। কমলা লেবুর ক্ষেত্রেও তাই? কমলা লেবুর ক্ষেত্রেও তাই। আচ্ছা ম্যাম, আমলকির কোনো গুণ আছে এই গ্যাস্ট্রিক আলসারের রোগীদের জন্য? হ্যাঁ, আমলকির বিশাল গুণ আছে। আমলকি হিসেবে আয়ুর্বেদে গুণ আছে, আমলকি মাদার টিংচার হিসেবে আবার আমাদের গুণ আছে। কিন্তু সেটা দেখতে হয় কোথায় ওটা লাগবে, কখন লাগবে। বাট কমনলি আমলকি মাদার টিংচার সবাইকে আমরা দিই না, নাক্স দিয়ে বেশিরভাগ কাজ আমাদের মিটে যায়। একদম। থ্যাংক ইউ ম্যাম, অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম। তো দর্শক বন্ধুরা, আশা করি গ্যাস্ট্রিক আলসারের বিষয় নিয়ে যাদের প্রশ্ন ছিল তাদের কাছে এটা একটা অত্যন্ত মূল্যবান পরামর্শ হবে ম্যাডামের, কারণ ম্যাডাম এত সুন্দরভাবে বোঝালেন গ্যাস্ট্রিক আলসারের ডায়েটের পাশাপাশি গ্যাস্ট্রিক আলসারের ওষুধ, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকেই ভালো থাকতে পারি। হ্যাঁ, সত্যি কথাই, আমরা প্রতিদিন যারা সকালবেলা উঠে মনে করি মুখটা টক, গলা জ্বলছে, একটা অ্যান্টাসিড খেয়ে নিই, কিন্তু এই অ্যান্টাসিড খেয়ে নেওয়ার অভ্যেসটা ধীরে ধীরে আমাদের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। তাই সেটা থেকে বাঁচতে আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ধন্যবাদ ম্যাডাম আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।